বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে তখন এই অভিযোগে সরগরম রাজনীতি। 6 মাসেই শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ। কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারের শঙ্কা। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে তখন এই অভিযোগে সরগরম রাজনীতি। 6 মাসেই শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ। কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারের শঙ্কা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিনিধি সৈয়দুল হাসান। সৈয়দুল, এই মুহূর্তে যে জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসছে, কি তথ্য পাওয়া যাচ্ছে? যেমনটি কলকাতা টিভি প্রকাশ করেছে যে বাংলাদেশের 5 জন যারা, যার মধ্যে 2 জন উপদেষ্টা, সরকারের মন্ত্রী উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং 2 জন ছাত্র সমন্বয়ক, যারা এই সরকারের স্টক হোল্ডার, তারা মূলত এই আজকে একটি দুর্নীতির খবর প্রচারিত হয়েছে বাংলাদেশ থেকে, যারা একটি আন্তর্জাতিক বিটকয়েন অ্যাকাউন্টে এরা অর্থ লগ্নি করেছেন, যার মধ্যে নাহিদ ইসলাম, যিনি সদ্য পদত্যাগকারী তথ্য উপদেষ্টা, যে 240 কোটি টাকা বাংলাদেশি টাকায় তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এর পরে আরেকজন উপদেষ্টা এখনো আছেন, যিনি স্থানীয় সরকার এবং যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজীব, যার অ্যাকাউন্টে 155 কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া প্রধান উপদেষ্টা যিনি, তার যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, যার অ্যাকাউন্টে 110 কোটি টাকার হদিস মিলেছে। এছাড়া সার্জিস ইসলাম নামে একজন ছাত্র সমন্বয়ক রয়েছে, যার অ্যাকাউন্টে 92 কোটি বাংলাদেশি টাকা, এবং চট্টগ্রামের একজন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যার অ্যাকাউন্টে 13 কোটি টাকার হিসাব পাওয়া গেছে। মূলত এটি একটি বিদেশি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটির তথ্য সামনে এসেছে। আমরা যে অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশটগুলো আমরা পেয়েছি, সেটি মূলত একটি বিটকয়েন অ্যাকাউন্ট, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা তোলা যায় এবং টাকা বিনিয়োগ করা যায়। তো আমরা যে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই টাকাগুলো বাংলাদেশ থেকে দুবাইয়ে পাচার করা হয়েছে, এবং দুবাইয়ে পাচার করার মাধ্যমে সেখান থেকে এই অ্যাকাউন্টগুলোতে বিটকয়েন কেনা হয়েছে। একেবারে ধন্যবাদ শাহিদুল। যে খবরের দিকে নজর রেখেছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে তখন এই অভিযোগে সরগরম রাজনীতি। 6 মাসে শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ। কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারের শঙ্কা। 6 মাসে এই শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ উঠে আসছে। কোটি কোটি টাকার একটি অংশ পাচারের শঙ্কা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশের আমরা অবস্থা ইতিমধ্যে জানি যে সেখানে একেবারে টালমাটাল পরিস্থিতি রাজনৈতিক দিক থেকেও, এবং মানুষের জীবন সেখানে বিপন্ন হয়ে গিয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে আসছে, তার মধ্যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তার যে আধিকারিকরা, তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যে সীমাহীন দুর্নীতিতে তারা জড়িয়েছেন। বাংলাদেশের তো এমনি অবস্থা খারাপ, টালমাটাল অবস্থা রয়েছে, তার মধ্যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তাহলে কোন দিকে যাচ্ছে এবার পরিস্থিতি, কি বলবেন? দেখুন, এই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত খবরগুলো একের পর এক আমরা পাচ্ছি, সেগুলো বাংলাদেশকে আগামী দিনে এবং বাংলাদেশের বর্তমান প্রজন্মকে কোন দিকে ঠেলে দিচ্ছে, সেটা একটা প্রশ্নের মুখে। তার কারণ, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেভাবে গত কয়েক দশক সময়ে নিজেকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে
একটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যেভাবে একটা উন্নত প্রগতিশীল অর্থনীতির পথ ধরে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সেটা শুধু থমকে দাঁড়িয়েছে তা নয়, তার থেকে আরো ব্যাকফুটে যাওয়া শুরু হয়েছে বাংলাদেশে গত কয়েক মাস ধরে যে অভ্যন্তরীণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং প্রসঙ্গত বলি, আপনি যে দুর্নীতির কথা বলছেন, যে যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন তারা বেশিরভাগ একাধিক দুর্নীতিতে যুক্ত, এটা অস্বাভাবিক কিছু নয়। তার কারণ হচ্ছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে তাদের কিছু কমিটমেন্ট থাকে, দেশের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, মানুষের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। কিন্তু যখন একটা অ্যাডহক সরকার ক্ষমতায় এসে একটা রাষ্ট্র পরিচালনা করছে, তখন তাদের মধ্যে কিন্তু সেই কমিটমেন্টের প্রয়োজন হয় না। তো সেই সুযোগটাকে তারা কিন্তু ভালোভাবে বেশ কাজে লাগিয়ে তারা নিজেদের পকেট ভরতে ব্যস্ত, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশই আমরা যতদিন যাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি যে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে গত দুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান একটা বক্তব্য রেখেছেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে, এবং সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ক্রমশ সংকটের মুখে, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ধরে রাখার জন্য একটা সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং সেটাকে, সেই স্বাধীন সার্বভৌমত্বটাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন সমস্ত স্টেক হোল্ডার, সারা দেশের মানুষকে কি ঐক্যবদ্ধভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে। এটাও কিন্তু আরেকটা প্রমাণ যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা টালমাটাল এর দিকে এগিয়ে চলেছে। সব মিলিয়ে যেটা বলবো যে বাংলাদেশের বর্তমান যে অভ্যন্তরীণ পরিস্থিতি, এখানে একটা নতুন রাজনৈতিক দলও শুনছি ইতিমধ্যে বাংলাদেশে ঘোষণা হতে চলেছে। সবটাই ঠিক আছে, নতুন রাজনৈতিক দল তৈরি করা বা না করা সেখানকার তাদের মানুষদের একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ইমিডিয়েটলি কোনো হস্তক্ষেপ যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনে ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের তো একটা সর্বনাশের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার প্রত্যক্ষ ইমপ্যাক্ট ভারতবর্ষের উপরে পড়তে চলেছে, সেটাই আমরা লক্ষ্য করছি। একেবারে, অনেক ধন্যবাদ।